প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শেষ মুহূর্তে একটু রিভিশনের জন্য আবার একটু সাহায্য করতে যাচ্ছি। এই জন্য তোমরা যেটা ক্লাসে পড়িয়েছি সেটা আবার তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্যাসেজটা খুব ভালো করে পড়বে। 1 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য তোমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার এটাকে নির্ণয় করার জন্য প্যাসেজটা ভালো করে পড়ে যেখানে তোমার অপশনটাকে ওর সাথে মিলবে, ওর সিনোনিমাস হবে, ঠিক তোমরা সেই অ্যান্সারটাকে ABCD দিয়ে লিখবে। তারপর তোমরা ওই প্যাসেজটি ভালো করে পড়লে দেখবে ওখানে তোমার 1-এর বি নাম্বারে শর্ট কোশ্চেন হিসেবে 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং অবশ্যই সেগুলো WH কোশ্চেন আকারে দেওয়া থাকবে। হু, হুইচ, হোয়াট, দ্যাট এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করা হবে। এখন তুমি তো জানো যে হু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, হোয়াট কোনো বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হোয়েন কোনো সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন তুমি ওই প্যাসেজ পড়ে ব্যক্তি, সময়, কাজ এই ঘটনাগুলোকে তুমি প্রশ্নের অ্যান্সার হিসেবে লিখবে। তারপর 2-এর এতে আসবে তোমাদের ট্রু ফলস। যদি অ্যান্সার ট্রু হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু ট্রু লিখবে। আর যদি ফলস হয়, ফলস লিখে তোমরা সেটাকে সেমিকোলন দেবে। তারপর তোমরা কারেক্ট স্টেটমেন্টটা লিখবে। কারেক্ট স্টেটমেন্টটা হচ্ছে তুমি যদি মনে করো তোমার সেন্টেন্স গঠন করতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, ভার্বের আগে, মূল ভার্বের আগে ডু নট, ডিড নট এবং ডাজ নট দিতে পারো। এটা দিয়ে তুমি সুন্দর করে সেন্টেন্স তৈরি করতে পারো। তারপর তুমি যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাচিং। 2-এর বিতে ম্যাচিং থাকবে, কলাম এ এবং কলাম বি দুই দিকে ম্যাচিং থাকবে। ম্যাচিংয়ের তোমার যদি এর সাথে মনে হয় তোমার কলাম এর এ এবং কলাম বির যদি 3 নাম্বার তোমার মেলে তখন তুমি এভাবে লিখবে। তারপরে কলাম এর যদি বি নাম্বার শব্দটার সাথে যদি তোমার কলাম বির 2 নম্বর শব্দটা মেলে তখন তুমি এভাবে লিখবে। তারপর তুমি চাইলে এভাবে কোলন দিয়ে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা লিখতে পারো, যেটা তোমাদের শেখানো হয়েছে ক্লাসে। তারপর তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 2-এর সি, সামারি রাইটিং। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে সবসময় বলে এসেছি সেটা 1/3 হবে এবং সামারিটা কিছু স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু হবে। যেমন তোমরা শুরু করতে পারো দিস ইজ এ টেক্সট অন। সামারিটা যেই বিষয়ের উপরে, যার উপরে লেখা হবে সেটা। তারপর তুমি লিখতে পারো ফ্রম দ্য টেক্সট উই নো দ্যাট। তারপর তুমি মাঝের একটা গুরুত্বপূর্ণ লাইনটা লিখতে পারো। যদি প্যাসেজটা অনেক বড় হয় তখন আবার লিখতে পারো উই অলসো সি বা উই অলসো নো দ্যাট। তারপরে একটা গুরুত্বপূর্ণ লাইন তুই শেষের দিক থেকে লিখবা এবং তারপরে তুমি যখন কনক্লুশনের দিকে যাবা তখন লিখবো যে ফাইনালি একটা কমা দিয়ে তুমি শেষের লাইনটা লিখবে। চাইলে নিজের মতো করে লিখতে পারো, সেটা খুব ভালো হয়। তবে দিস ইজ এ টেক্সট অন, ফ্রম দিস টেক্সট, উই অলসো নো, ফাইনালি এই শব্দগুলো নিয়ে লিখবে, হুবহু তুলে কখনোই লিখতে যাবে না। তারপর তোমাকে 3 নম্বরে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমার একটা কবিতা থাকবে, সেই কবিতা থেকে তোমাকে মেটাফোর নির্ণয় করতে হবে। ওইখানে 1, 2, 3, 4টা কলাম আছে, তোমাদের অনেকবার বলেছি। প্রথমে তুমি একটা লাইন তুলে দেবে। ধরো তোমাদের টেক্সটের সবচেয়ে পরিচিত কবিতা সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি। ধরো ওর প্রথম লাইনটাকে তুমি মনে করো যেভাবে লিখবে, ওখানে হয়তো মেটাফোর আছে, তুমি নির্ণয় করতে পেরেছো। তুমি লিখলে শ্যাল আই কম্পেয়ার দি টু দ্য সামার্স ডে। এখন তুমি কম্পেয়ারিং পার্সন এবং থিং, তুমি কাকে বা কবি কাকে তুলনা করেছে। আমরা লিখলাম দি, এই দি হচ্ছে তুমি বা কোনো একজনকে। তারপর কম্পেয়ার করেছে মেটাফরিক্যালি কার সাথে, সেটা হচ্ছে সামার্স ডে, তো গ্রীষ্মের দিনের সাথে। তারপর রিজন, এটা হচ্ছে যে সামার্স ডে এবং হচ্ছে তোমার যাকে আমরা তুলনা করেছি বোথ আর বিউটিফুল, অ্যাট্রাকটিভ, এরকম মিল আছে বলেই কবি তাদেরকে তুলনা করেছে। আবার ধরো তোমাদের আরেকটা চমৎকার কবিতা আছে সেটা হচ্ছে স্টপিং বাই দ্য উড অন এ স্নো ইভিনিং। ওখানেও যদি ধরো এরকম কোন কবিতা আসে, ঠিক তোমরা তার একটা লাইন নেবে, তারপর কাকে তুলনা করা হয়েছে, কার সাথে তুলনা করা হয়েছে এবং কেন, কোন কারণে, দুজনের মধ্যে কোন মিলের কারণে তুলনা করা হয়েছে। তোমাদের এই দুটো কবিতা পড়িয়েছি এবং সব টিচাররা পড়িয়েছি, এই দুটো কবিতাই ভীষণ ইম্পর্ট্যান্ট, শ্যাল আই কম্পেয়ার দি এবং স্টপিং বাই দ্য উড অন স্নো ইভিনিং। তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। তারপর আসবে তোমাদের আইডেন্টিফাইং কোহেসিভ ডিভাইস। তোমরা জানো
যে কোহেসিভ ডিভাইসগুলো তোমাদের বই বা তোমাদের যে মডেলগুলো আছে এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে, তাই না? তোমরা কোহেসিভনেস এই সম্পর্কে তোমরা জানো, যে ধারাবাহিকতা, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যে যোগাযোগ রক্ষা, সেই জন্যই এই কোহেসিভ ডিভাইসগুলো দেওয়া আছে। কোহেসিভ ডিভাইসগুলো তোমার ছক আকারে। কোহেসিভ ডিভাইস তুমি প্রথমে নির্ণয় করবে। মনে করো আমি লিখলাম যে অ্যাট দ্য ফার্স্ট প্লেস, আর রিজন হচ্ছে স্টার্ট সামথিং, টু স্টেট দ্য বিগিনিং। আর আমি যদি লিখি যে ফাইনালি, এটাও আমার একটা কোহেসিভ ডিভাইস টু শো কনক্লুশন। আমি যদি লিখি যে অলসো, এটার রিজন হবে টু অ্যাড সামথিং। আমি যদি লিখি যে অফকোর্স, টু শো এমফেসাইজ। এইভাবে তোমরা কোহেসিভ ডিভাইসকে দুটি ছকের মতো করে লিখবে। তারপর তোমার আসবে রাইট ফর্ম অফ ভার্বস। একটা সেন্টেন্সের সেটা কি V1, V2, V3, V4, V5 কোনটা বসবে, ভার্বের মূল রূপ, ভার্বের পাস্ট রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, ড্র্যান্ড, ইনফিনিটি কোন রূপ বসবে। প্রথমেই তোমরা টেন্স দেখবে, টেন্স দেখে তারপরে তোমরা বুঝবে তাতে অক্সিলারি লাগবে কি না, কোনো নেগেটিভ ডু নট, ডিড নট, ডাজ নট এই শব্দগুলো লাগবে কি না, সেটা তোমরা ভালো করে পড়ে অর্থ বুঝে চেষ্টা করবে। তারপর 6 নম্বরে তোমাদের জন্য খুবই সহজ, সেটা হচ্ছে যে 2 প্লাস V1 অথবা ভার্ব প্লাস আইএনজি এইটা যুক্ত করেই তোমাদেরকে গ্যাপটা পূরণ করতে হবে, যেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। খুব ভালো করে তোমরা পড়বে। যদি দেখো আমি যদি বলি আমাকে যেতে হবে, করতে হবে, ইতে হবে, এইরকম শব্দ যদি বাংলায় তুমি করতে পারো তখন সাধারণত সেটা 2 প্লাস V1 দেবে। আর যেমন ধরো আমি যদি বলি যে সকালে হাঁটা, সাঁতার কাটা, এই যে আটা আছে, এইরকম কোনো কাজের নাম পাও তখন সেটা হবে ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ বাংলা করলে যদি তুমি শব্দটা পাও সেটা হবে ভার্ব প্লাস আইএনজি। আর যেতে হবে, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু সি, এরকম আমাকে দেখিতে হবে, যেতে হবে, এইরকম যদি শব্দ পাও সেটা হবে 2 প্লাস V1। তবে এখানে একটা ব্যাপার, যারা খুব দুর্বল তারা একটু মনে রেখো, তোমরা কখনোই ফাঁকা রাখবে না, দুইটা যে কোনো একটাই তো হবে। তুমি প্রশ্ন পড়ে যেটা মনে হবে তোমার কাছে একটু শুনতে ভালো লাগছে, দুইটা যে কোনো একটা দেবে। এবং রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও আবার একটু ফিরে যাই, ওখানেও তা তোমরা দয়া করে ফাঁকা রাখবে না। একটু টেন্স তোমরা জানো, টেন্সের গঠনটা মনে রেখে তুমি ভার্বের রূপটা বসাতে চেষ্টা করবে। তারপর 7 নম্বরে আসবে টাইম অ্যাডভার্বিয়াল। তোমরা জানো, যেমন ধরো হুইন, হোয়াইল, দেন, বাই, 8:30, বাই 2026, এরকম অনেক শব্দগুলো তোমরা জানো। এই শব্দগুলো ইয়েস্টারডে, অ্যাগো, লং বিফোর, সিন্স, অনেক শব্দগুলো আছে। এরকম শব্দগুলো তোমরা প্যাসেজ থেকে নির্ণয় করবে। নির্ণয় করার পরে তোমরা দেখবে এরকম দুটো ছক পাবে, ওখানে তুমি লিখবে যে অ্যাডভার্বিয়াল ইউজ ইন দ্য টেক্সট, ওই শব্দ লিখবে এবং কেন সেটা তুমি ব্যবহার করলে, আর ওই সেন্টেন্সটায় তুমি নতুন করে লিখবে। যারা দুর্বল তাদের বলছি, তারা শুধু নাউন বা প্রোনাউনটা যদি টেক্সট থেকে তুমি পাল্টে লিখতে পারো কোনো সমস্যা হবে না, কারণ নামটা পাল্টালেই তখন কিন্তু টেক্সট থেকে একটা নতুন শব্দ চলে আসবে। যেমন আমি টেক্সটে পেলাম যে ইয়েস্টারডে রহিম ওয়াজ গোয়িং টু স্কুল, এখন তুমি পেলে ইয়েস্টারডে তোমার টাইম অ্যাডভার্বিয়াল, এটা লিখলে ইয়েস্টারডে। তারপর তুমি রহিমের জায়গায় তুমি যদি লেখো যে ইয়েস্টারডে মিতু ওয়াজ গোয়িং টু স্কুল, তখন দেখো নতুন সেন্টেন্স হলে খুব সহজে, আমি কিছুই পরিবর্তন করলাম না, শুধু নাউনটা, কিন্তু এটা আমার একটা কারেক্ট সেন্টেন্স হলো। এভাবেই তোমরা টাইম অ্যাডভার্বিয়াল লিখবে। তারপর আসি সিভি। তোমরা জানো সিভি একটা স্ট্রাকচার শিখলে সবই। আর সিভির মধ্যে তোমরা জানো টিচারটা বেশ ইম্পর্টেন্ট, অন্যগুলোও ইম্পর্টেন্ট, তবে একটা ভালো করে পড়লে তোমরা ঠিক সেই কাঠামো। আর তোমাদের কিন্তু যেই গাইডটা ছিল ওই গাইডে সুন্দর করে বলা আছে কীভাবে লিখতে হবে, তোমাদেরকে দেখিয়েছি, ঠিক গাইডের ফরম্যাটে তোমরা লিখবে। প্রশ্নেও কিন্তু চাওয়া থাকবে যে তোমার এটা প্রয়োজন, ওই তথ্যগুলো দিয়ে তুমি সিভিটাকে লিখবে। তারপর প্যারাগ্রাফগুলো সবই ইম্পর্টেন্ট, তবে আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না প্রশ্নকর্তারা অন্যরা কী করবেন, তবে মনে হয় তোমার উইন্টার মর্নিং, তারপর লাইব্রেরি, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এর সাথে অন্যগুলোও তোমরা দেখে যাবে। আর তারপর অ্যাপ্লিকেশন, একটা স্ট্রাকচার, একটা হলেই তুমি পারবে, শুধু জাস্ট কয়েকটা লাইন, তোমার কী প্রয়োজন, তুমি ডেকোরাম মেনটেন করবে, তুমি সুন্দর করে সাবজেক্ট লিখবে, শুধু মাঝেরটা তোমার কী প্রয়োজন, তোমার ক্যান্টিন প্রয়োজন, জাস্ট উই আর ফেসিং প্রবলেম
অ্যাবসেন্স অফ ক্যান্টিন বা উই আর ইন নিড অফ আ ক্যান্টিন, এইভাবে তুমি লিখবে। আই এম ব্যাডলি ইন নিড অফ এ টেস্টমোনিয়াল টিসি, এইভাবে শুধু মাঝের শব্দটুকু লিখবে। তারপর আই রিমেন স্যার, ইউর মোস্ট অবিডিয়েন্টলি, ওই অংশগুলো তো সব একই, সুতরাং কাঠামোটা ঠিক রেখে শুধু মাঝের শব্দগুলো এবং সাবজেক্টটা পরিবর্তন করবে। আর সিভির ক্ষেত্রে তো জানো, সিভির ক্ষেত্রে যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হয়, অ্যাকাউন্টেন্ট, তখন তুমি বিকম এমকম দেবে। যদি কম্পিউটার অপারেটর হয় বিএসসি এমএসসি দেবে। যদি টিচার হয় তখন বিএ এমএ দেবে। এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা খেয়াল করবে। আমার ধারণা তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।